এর আগে কোন মুখ্যমন্ত্রী গেছিল নাকি হসপিটাল দেখতে? গ্রেফতার হয়েছিল নাকি? কতবার মার খেয়েছেন আপনারা? কোন বিগত সরকার কি ব্যবস্থা নিয়েছে? 21-এ পোস্টপল ভায়োলেন্সে আপনারা মার খেয়েছেন, 22-এ পুরসভা ভোটে মার খেয়েছেন, 23-এ পঞ্চায়েত ভোটে মার মানে অসম্ভব মার খেয়েছেন। ভাঙড়ে তো যে করেছিল আমরা দেখেছি। আপনাদের উপরে ক্রমাগত অত্যাচার হয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, দেখতে গেছেন অধিক রাত্রে, সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। এফআইআর আপনারা অনেকবারই করেছেন, জিডি করে রেখে দেওয়া হয়েছে, স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে গটাপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। এর পরেও আমার মনে হয় না সংবিধানের 4র্থ স্তম্ভের প্রতি বিজেপি সরকারের মনোভাব আলাদা করে সার্টিফিকেট আমার দেওয়ার দরকার। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার, আপনারা সবাই জানেন লালবাজার হচ্ছে কলকাতা পুলিশের যতগুলো থানা রয়েছে তার হেডকোয়ার্টার। সেখানে বিভিন্ন দিনগুলোকে চিহ্নিত করে রাখা হয়, বিভিন্ন দাগি দিনগুলোকে, মানে অপরাধের মানচিত্র তৈরি করার জন্য প্রত্যেক বছর এটা নিয়ম। তো 2026-এ এখনো পর্যন্ত এই জুলাই মাসের প্রায় শেষ হতে চলল, 4টে দিনকে এই জুলাই মাসের আলাদা করে চিহ্নিত করা হয়েছে। 24, 25, 26, 27 এই 4টে দিন জুলাই মাসের। আজ 27 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জলপাইগুড়িতে একটা সরকারি কর্মসূচি একাধিক ছিল, সেখানে তিনি কি বলেছেন সেইটা একটা অংশ আপনাদের শোনালাম। সেখানে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন উত্তরবঙ্গ প্রেস ক্লাব নিয়ে ইত্যাদি ইত্যাদি এবং এই সাংবাদিক নিগ্রহ নিয়ে ঘটনাটা কি হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা আপনারা অনেকে জানেন, আবার এই রেজিস্ট্রি করে রাখার জন্য এপিসোডটা তৈরির জন্য আপনাদের আরেকবার শোনা জরুরি। 24শে জুলাই বামপন্থী ছাত্র সংগঠন, তারপরে আরশোলা পার্টি ইত্যাদি ইত্যাদি, তারপর তৃণমূলের ছদ্মবেশ এবং তার সঙ্গে বেশ কিছু উগ্র বামপন্থী সংগঠন, তারা সব ঢুকে কলকাতায় একটা নৈরাজ্য তৈরির পরিকল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল। আমি আগে আরো যে 2টো এপিসোড করেছি সেখানে বলেছি যে মাথায় ফেস টুপি, লুঙ্গি পাটি, বোরখা পরে কলকাতায় একটা বড় নাশকতা হতে পারে। কলকাতা পুলিশের কাছে খবর ছিল, পুলিশ সংযত ছিল এবং চেষ্টা করেছিল যাতে করে নাশকতাটা না হয়। কিন্তু পুলিশকে এরা ঢিল মারলে, লাঠি মারলেও, জলের বোতল ছুঁড়ে মারলেও পুলিশ কোনো গুলি চালায়নি, টিয়ার গ্যাস ফাটায়নি বা জল কামান চালায়নি। সব টার্গেট করা হয়েছিল। শুক্রবারের ঘটনা বলছি, শুক্রবারই এরা সব টার্গেট করে বসলো, মিডিয়াকে একদম পিটিয়ে ছাতু করে দিল, কারো হাত পা জখম হলো, চোখ জখম হলো, মাথা জখম হলো ইত্যাদি ইত্যাদি, হাসপাতালে ভর্তি করতে হলো। প্রথমবার নয়, এর আগেও বহুবার মিডিয়ার উপরে আক্রমণ করা হয়েছে। কিন্তু তারপরে সরকার কিভাবে দেখে সেটাই হচ্ছে আসল কথা। 24 তারিখ যখন এগুলো হয়ে গেল, 25 তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিবৃতি দিলেন বিধানসভায় যে কাউকে ছাড়া হবে না, ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা নিন্দা মিছিল করলেন, কলকাতা প্রেস ক্লাব একটা নিন্দা কর্মসূচি নিল, এসব হয়ে গেল। 25 তারিখ রাত থেকে খবর আসতে শুরু করলো, একে একে ধাপে ধাপে কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে দূর দূরান্তে যারা পালিয়ে যাচ্ছিল জিহাদিরা, যারা ছদ্মবেশে এসেছিল, তারা নাকি নিট পরীক্ষার্থী, পুরোটাই ভুয়া। তারপরে শুনুন, ধাপে ধাপে 14 জন অ্যারেস্ট হয়ে গেল। 25 তারিখে এটা হলো, 26 তারিখে আরো 2 জন অ্যারেস্ট হয়ে গেল, মোট 16 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেল। তারপরে আজকে 27 তারিখ, আজকে হচ্ছে আসল কাণ্ড। আজকে কি হলো সেটা নিয়ে আজকের এপিসোড। আজকে আবার সাংবাদিকদের একটা অংশ, তারা যদিও তার মধ্যে বেশ কিছু তৃণমূলী রয়েছে, অন্যান্য ব্যাপার রয়েছে, ধান্দাবাজ রয়েছে, কিন্তু তার মধ্যে প্রকৃত সাংবাদিকও রয়েছে, তারা ডরিনা ক্রসিং এ তারা একটা প্রতিবাদী মানববন্ধন করেছেন এবং বেশ কিছু নেতা হওয়ার চেষ্টা করে বেশ কিছু লোকজন তারা ভাষণ টাষণ দিয়েছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যখন দেখলাম যে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি কড়া পদক্ষেপ করার নির্দেশ দিচ্ছেন, পুলিশ বেশ চালিয়ে T20 থেকেও আরো স্পিডে খেলতে শুরু করেছে,
তো ভাবলাম যে আর সরকারের কাছে নতুন করে চাওয়ার কিছু নেই, এই কারণে আমি অন্তত যাইনি। আমার মতো আরো অনেকে আমার বন্ধুরা আজকে এই সাংবাদিকদের নাম করে যে কর্মসূচিটা হয়েছে সেটাতে আমরা অংশ নিইনি, কিন্তু সেটা হয়েছে, সেটা ভালো মন্দ আলাদা কথা, তাও আমরা আমাদের সমর্থন রইল। তাদের তো অনেক কিছু আবার নইলে গদি ছাড়তে হবে ইত্যাদি ইত্যাদি। এদের সাহস ছিল না আগে যখন তৃণমূল শাসনে বা বামেদের শাসনে যখন সাংবাদিকদের পেটানো হতো, মাথা ফাটিয়ে দেওয়া হতো, পা ভেঙে দেওয়া হতো, হসপিটালে দিনের পর দিন ভর্তি থাকতে হতো, সাহস হয়নি। তো এখন তারা করছে, এটা ভালো কথা, কেউ কেউ নেতা হওয়ার চেষ্টা করছে, সেটা আলাদা কথা। আজ যেটা হয়েছে, আমরা যেটা থাম্বনেল করেছি যে কোন মসজিদের সামনে কি হলো, তাই তো? কলকাতা পুলিশ কি করলো মসজিদের সামনে, কি হলো? তার আগে শুভেন্দু বাবু উত্তরবঙ্গে গিয়ে মানে জলপাইগুড়িতে বলে দিয়েছেন যে কোন সরকার কি করেছে, কোন মুখ্যমন্ত্রী দেখা করতে গিয়েছেন আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে। দেখুন, প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, 7টা আলাদা আলাদা এফআইআর হয়েছে এবং নামগুলো খুব চমৎকার, সেগুলো আগে আপনারা জেনে গেছেন। আজ যেটা হয়েছে কলকাতা পুলিশের তরফে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য কাউকে কাউকে ওই দুষ্কৃতীদেরকে হাফ প্যান্ট পরিয়ে, কাউকে প্রত্যেককেই খালি পায়ে, তাদের মধ্যে ফেস টুপি রয়েছে, কারো 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 দাড়ি রয়েছে, আর নামগুলো খুব চমৎকার নাম, সব জানেন। মোহাম্মদ আফরোজ, তার সঙ্গে আবার তৃণমূলের বিধায়কের ঘনিষ্ঠতা, মানে তৃণমূলই আর কি, সে এসেছিল এবং তার সাগরেদরা এসেছিল। তৃণমূল যে লোক ঢুকিয়েছিল প্রমাণ হয়ে গেছে, তাকে অন্ডাল থেকে অ্যারেস্ট করা হয়েছিল, শেখ সালমান, সব নামগুলো আপনারা জানেন। এবং আজ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কড়িয়া থেকে ওয়াকার আজম, তারপরে নাদিয়াল থেকে জাভেদ আক্তার, এদের মধ্যে 6 জনকে পুলিশ নিয়ে এসেছিল। এ পর্যন্ত আপনারা দেখেছেন জেলায় জেলায় এই ছবিটা হয়েছে, জেলায় জেলায় হয়েছে। তৃণমূলের যারা দুষ্কৃতী, তৃণমূলের যারা তোলাবাজ, যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা বিধায়ক ছিলেন বা নেতা ছিলেন, তাদেরকে ওই হাফ প্যান্ট পরিয়ে গুন্ডাদের, মাস্তানদের একদম কোমরে দড়ি দিয়ে, হাতে হাতকড়া পরিয়ে, কেউ কেউ পচা ডিম ছুঁড়েছে, তারপরে আপনার পাথর ছুঁড়েছে, এইসব হয়েছে। কিন্তু আজকে কলকাতা পুলিশ যেটা করেছে অভিনব, মানে সাবাস, অভিনন্দন জানাচ্ছি কলকাতা পুলিশকে। কেন জানাচ্ছি? 6 জনকে নিয়ে আসা হয়েছিল এই আসামিদের মধ্যে, যাদের ধরা হয়েছে 16 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আজকে এনে তাদেরকে খালি পায়ে একদম ওই মসজিদ, বলছিলাম না কোন মসজিদের সামনে কি হলো, সেটা হচ্ছে ধর্মতলায় একটা মসজিদ রয়েছে, একটা প্রাচীন মসজিদ রয়েছে, টিপু সুলতান মসজিদ। এবং ডোরিনা ক্রসিং আপনারা জানেন, একদিকে পার্ক স্ট্রিটের দিকে রাস্তা চলে গেছে, একদিকে প্রেস ক্লাবের দিকে রাস্তা গেছে, একদিকে রাজভবনের দিকে গেছে, একটা সেন্ট্রাল এভিনিউ এসেছে, আর একটা বাবুঘাটের দিকে রাস্তা চলে গেছে, এইসব মানে বিভিন্ন রাস্তা, একদিকে শিয়ালদার দিকে গেছে, দুটো রাস্তা। তো ওই যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেই মসজিদের সামনে, টিপু সুলতান মসজিদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। তখন আমরা টের পাইনি যে ব্যাপারটা কি। আস্তে আস্তে করে ধীরে ধীরে এক একজনকে নামানো হচ্ছে, নামিয়ে খালি পায়ে, দাড়িওয়ালা, টুপি রয়েছে, এক একজনকে নামানো হচ্ছে, নামিয়ে তাকে বলা হচ্ছে ঠিক কোন জায়গাটায় তুমি দাঁড়িয়েছিলে ভাই, ওই 24 তারিখের ঘটনা, শুক্রবার, জুম্মাবার, ওই দিন তুমি কেন এসেছিলে, কে তোমাকে পাঠিয়েছিল, তুমি ঠিক কি করেছিলে, বলো বলো বলো। একদম পুলিশ অফিসাররা, পুলিশ কর্মীরা তাদের ঘিরে ছিল, যাতে করে তাদের উপরে অ্যাটাক না হয়। কারণ পুলিশি হেফাজতে থাকা অবস্থায় যদি কেউ তাদের উপরে অ্যাটাক করে, যদি কালি মাখিয়ে দেয়, যদি জুতো মারে, যদি লাথি মারে, যদি লাঠি মারে, ঢিল ছুঁড়ে দেয়, ডিম মারে, এইসব এগুলো খুব অস্বস্তিকর ব্যাপার। আজ কিন্তু কিছুই হয়নি, কোনো সাংবাদিকদের তরফে এক ফোঁটা কারো ওপরে, এই যে দুষ্কৃতী যারা ঠিক 2 দিন আগে মানে শুক্রবারে তারা তো মহিলাদের ওপরে প্রায় ঝাঁপিয়ে পড়ে, প্রায় গণধর্ষণ করার চেষ্টা করেছিল, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, ঠেলা ঠেলি, কনুই গুতো আর অশ্রাব্য খিস্তি ইত্যাদি ইত্যাদি। অদ্ভুতভাবে যাদেরকে ধরা হয়েছে 16 জনকে, তাদের পক্ষে আবার একটা ছেড়ে দাও, এরা সব নির্দোষ। যারা ধরা হয়েছে তারা বলছে না আমরা নির্দোষ, তারা স্বীকার করছে, তারা জবানবন্দিতে স্বীকার করছে, হ্যাঁ এসেছিলাম, আমি অমুক দলের সমর্থক। মানে তারা কিন্তু অনেকে ককরোচেরও সমর্থক না, আবার তারা বলছে কেউ কেউ, হ্যাঁ আমি তৃণমূলের সমর্থক, তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রার্থীর হয়ে প্রচার করেছি। রহস্যটা তো বোঝা যাচ্ছে যে কি উদ্দেশ্যে এসেছিল। এবং পুলিশের যেটা তদন্ত সেটা শুরু হয়ে গেছে, 25 তারিখ থেকে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। তারপর থেকে খোঁজ খবর নেওয়ার পরে চার্জশিট দ্রুত পেশ করা হবে, চিন্তা নেই।
এইবারে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে ভয়ঙ্করতম একটা ছক ছিল, ভয়ঙ্কর ছক ছিল। সে ছকের মধ্যে বড় নাশকতা করার ছক ছিল এবং এই মসজিদের সামনে টিপু সুলতান মসজিদকে পিছনে রেখে তারা কিন্তু এইসব নোংরামি এইসব করার চেষ্টা করেছিল। তারা বেশ কয়েকজনকে হত্যা করার পরিকল্পনা করেছিল, তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল। মোট কথা যত রকমের ক্রাইম হয় আর কি, সেগুলো করতে না পেরে তারা মিডিয়াকে টার্গেট করেছিল। মিডিয়াকে টার্গেট করেছিল, একদম ছবিতে পরিষ্কার করে দেখা যাচ্ছে, ভিডিওতে পরিষ্কার করে দেখা যাচ্ছে তারা মিডিয়া কর্মীদের উপরে অ্যাটাক করেছিল। তারপরে শুভেন্দুবাবু যখন বিবৃতি দিলেন, নিন্দা করলেন, এরকম কিন্তু আগে কখনো বিশ্বাস করুন কোনো মুখ্যমন্ত্রী, আমি নিজে সাক্ষী, এর আগের যিনি ঘাট ধাক্কা খাওয়া গলা ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বলেছিলেন যে এগুলো মিথ্যে কথা, সাজানো ঘটনা, ঝরঝর করে রক্ত ঝরছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ছে, হাসপাতালে ব্যান্ডেজ করে পড়ে থাকতে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। তার দলের লোকেরা, মানে ওই তৃণমূলের লোকেরা মেরে নেতারা ফাটিয়ে দিয়েছে। তারপরেও তাদের নেত্রী সে বলে যাচ্ছে, সেই নেত্রী কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি, তৃণমূলের তরফে কিচ্ছু বলা হয়নি। এবার তৃণমূলপন্থী কিছু উচ্ছিষ্টভোজী চোরপোটার আছে, তাদেরকে বেশ কয়েকজনকে দেখা গেছে আজকে, তারা বেশ এখন সরকার বিরোধী। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, একটা সরকার এই 2 মাস 2.5 মাস হলো দায়িত্ব নিয়েছে, তারপর থেকে যা যা করেছে আমি সব বাদ দিলেও শুধুমাত্র 24 তারিখের ঘটনায় যারা নোংরামি ইতরামি করেছে, অ্যাটাক করেছে সাংবাদিকদের উপরে, তাদের যদি একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নেয়, বিধানসভায় বিবৃতি দেয়, তার দলের লোকেরা তারা যদি মিছিল করে, এবং ওই দিনের প্রতিবাদে আজকে তিরঙ্গা যাত্রাও হয়েছে, হাজার হাজার যারা বিজেপি কর্মী তিরঙ্গা পতাকা নিয়ে তারা মিছিল করেছে, তারপরে কি করে এই দাবিটা ওঠে যে নইলে গদি ছাড়তে হবে, এই জবাব তোমায় দিতেই হবে, সবাইকে ধরতে হবে? কে বলেছে ধরবে না? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। কোন মুখ্যমন্ত্রী আগে বলেননি এটাকে মিথ্যে কথা, সাজানো ঘটনা, ছোট ঘটনা এইসব বলেছেন। কিন্তু এখনকার মুখ্যমন্ত্রী, আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি, তিনি নিন্দা করে শুধু ক্ষান্ত হয়েছেন তাই নয়, এফআইআর নিয়ে কোন রকম গড়িমসি করে চলছে, চলবে, হ্যাঁ ওইসব ব্যাপার নেই। একটা একটা করে খাঁচায় ভরা হচ্ছে, বাটাম দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে প্রয়োজন মতো। গুন্ডা দমন আইন যেটা বিধানসভায় এই বাজেটে পেশ হয়েছিল, পাশও হয়ে গেছে, রাজ্যপাল স্বাক্ষর করে দিয়েছেন, প্রথম লাগু হয়েছে এই গুন্ডাদের ওপরে, এই মস্তানদের ওপরে, এই অসভ্য বর্বরদের ওপরে, যারা মহিলা সাংবাদিকদেরকে টার্গেট করে গণধর্ষণ করার চেষ্টা করেছিল, যারা সাংবাদিকদেরকে টার্গেট করে খুন করার চেষ্টা করেছিল, যারা পুলিশকে অ্যাটাক করেছিল। পুলিশ তবু নিষ্পৃহ ছিল, এদের উপরে কিচ্ছু করেনি। এটাও এক ধরনের নির্দেশই ছিল মুখ্যমন্ত্রীর থেকে যে না, বাড়িয়ে খেলার দরকার নেই। তার কারণ ওই দিল্লিতে নোংরামি করার পরে দিল্লি পুলিশ যখন স্টেপ নিয়েছিল, গোটা দেশ থেকে উহু আহা, ছাত্রদের উপরে আক্রমণ হলো, তাদেরকে পুলিশ পেটালো। আচ্ছা বলুন, এরা ছাত্র? যারা অ্যাটাক করেছিল একজনও ছাত্র, 40-50 বছর বয়স, গড়ে 45-50 বছর করে বয়স, বড় বড় দাড়ি, টুপি, তারা হচ্ছে পাথর ছুটছে, তারা মহিলাদের উপরে অত্যাচার করছে, তারা নাকি নিট বানানটাও জানে না, নিট কি জিনিস খায় না, মাথা আমাকে জানে না, তারা অ্যানার্কিস্ট, তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অপরাধী। তাদেরকে কলকাতা পুলিশ ঠিক সময় অ্যারেস্টটা করেছে, বাকি আরো যারা রয়েছে পাটাপাট তুলে নেওয়া হবে। আজকে যেটা করেছে আরেকবার একটু মনে করিয়ে দিই, দেখুন স্প্লিট স্ক্রিন করে আমি ছবিও দেখিয়ে দিচ্ছি দরকার হলে পাশে, যা করা হয়েছে না, দুর্ধর্ষ, মানে এর চেয়ে ভালো কাজ আর হয় না। আজ সাংবাদিকদের যেটা প্রতিবাদ মিছিল টিছিল হয়েছে, ওগুলো ছেড়ে দিন, ওর ফলে কিছু হয় না, আগেও হয়নি, ওর কোনো লাভই নেই, কোনো দরকারই ছিল না, এই জন্যই তো যায়নি। তবে একটা একটা করে যখন নামানো হলো, এখনো পর্যন্ত তাদের বাড়ি থেকে যেগুলো জামা কাপড় দিয়ে যায়, এখন বিচারাধীন যারা থাকে আর কি, বন্দি, সে পুলিশ হেফাজতে থাক আর জেল হেফাজতে থাক, এরা হচ্ছে বাড়ি থেকে জামা কাপড় পায়। তারপরে যখন ট্রায়াল হয়ে শাস্তি ঘোষণা হয়, তখন ওই আপনারা সিনেমায় যেগুলো দেখেন ডোরা টানা বা জেলের যে বিভিন্ন পোশাক বিভিন্ন রঙের, তখন পায়। তো এখনো পর্যন্ত এরা বিচারাধীন বন্দি, তার ফলে এরা চেহারা ফেহারা সুন্দর, বাড়ি থেকে ঝকঝকে তকতকে জামা কাপড় পেয়েছে, কিন্তু জুতো কেউ পরেনি, বেশ কয়েকজনকে হাফ প্যান্টও পরানো হয়েছে।
এবং তাদের যখন হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ কর্ডন করেছিল যাতে করে কেউ অ্যাটাক না করে। অ্যাটাক করার আজকে প্রশ্নই ছিল না, বাইরের লোক পথচারী কেউ কিছু করলেও করতে পারতেন, সাংবাদিকরা কিন্তু কেউ তাদেরকে বারবার প্রশ্ন করে গেছেন যে আপনাকে কোন দল পাঠিয়েছিল, আপনি কেন এসেছিলেন, আপনি কেন সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করেছিলেন, এগুলো তো সংবাদ মাধ্যম জিজ্ঞেস করবেই। পুলিশ যেগুলো তদন্ত করে যা পেয়েছে সেটা অত্যন্ত বিস্ফোরক ব্যাপার, এবং সেটা যখন চার্জশিট জমা দেওয়া হবে আদালতে, যেহেতু বিচারাধীন বিষয়, ফলে পুলিশ কি পেয়েছে এক্স্যাক্টলি সেই কথাগুলো এখন বলছি না, আদালতকে জানাবে, আদালত দ্রুত এদেরকে শাস্তি দেবে, এবং গুন্ডা দমন আইনের ফলে এরা পাট করে ছাড়াও পাবে না। মানে বিচার চলাকালীন যেভাবে বিভিন্ন দাগী অপরাধীরা বেল পেয়ে যায়, তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, তারপরে বেরিয়ে এসে আবার ওই একই কাজ করে, সেই কেসটা হবে না। এটা 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 আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমরাও নিশ্চিত যে এরা খুব একটা তাড়াতাড়ি বেল পাবে না। তবে আমাদের যেটা অনুরোধ বা দাবি বা পরামর্শ, যে যেই যেই দলের এরা ছিল সেই সেই দলগুলো একটু মুখ খুলুক। সিপিএম এর তরফে তো মোহাম্মদ সেলিম বলেছেন না, গদি মিডিয়া যদি এইসব করে পাবলিক তো খেপে যাবেই। মানে সিপিএম এর যা ক্যারেক্টার তাই করেছে, যে মূলত এদেরকে সমর্থনই করেছে। তৃণমূলও একটা অফ দ্য রেকর্ড না, তৃণমূলেরও কোনো কোনো নেতা চোরকুনাল ফুনালের মতো লোকেরা তারা এদেরকেই সাপোর্ট করেছে। খালি তৃণমূল নেত্রী এখনো পর্যন্ত সাপোর্ট করেননি। তার বড় দুঃখ যে তিনি দিল্লিতে যেতে পারেননি, তার আজকেই দিল্লিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন, ককরোচ জনতা পার্টি বলে যে আরশোলা পার্টি হয়েছে, তারা আন্দোলন তুলে নিয়েছে, প্রত্যাহার করে নিয়েছে, আর সেখান থেকে ফোন করে মমতা ব্যানার্জিকে বলে দেওয়া হয়েছে আপনাকে দরকার নেই, আপনাকে আসতে হবে না দিল্লিতে। ফলে ভারী দুঃখ, বাড়িতে তিনি বসে রয়েছেন। অন্যদিকে দিল্লিতে এই যে পরীক্ষা ব্যবস্থা, মানে যাকে কেন্দ্র করে এত কিছু ঝামেলা, মানে নিট পরীক্ষা, তার প্রশ্ন ফাঁস, এবং তারপরে আবার নতুন করে পরীক্ষা নেওয়া, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া, তারপরে প্রধানমন্ত্রী স্বয়ং এ বিষয়ে একাধিকবার বিবৃতি দিয়েছেন। তিনি গতকাল রাতেই একটা বিবৃতি দিয়েছিলেন যে পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানো হবে, উন্নত প্রযুক্তির করা হবে, এবং নতুন একটা বিল আনা হবে যাতে করে প্রশ্ন ফাঁস আটকানো যায়। প্রশ্ন ফাঁস বিরোধী একটা নতুন আইন আসবে, সেখানে 10 কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ সেখানে জরিমানা হবে, জেল হবে, দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই বিলটা যখন আজকে সংসদে পেশ হলো, ভাবুন এদের কিরকম, এদের দুমুখ নীতি, এদের উদ্দেশ্যটা কি সেটা নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা দেশের সামনে। যখন কেন্দ্রীয় সরকার প্রশ্ন ফাঁস বিরোধী নতুন আইন আনছে, তার জন্য বিল পেশ করছে, এমন হই হট্টগোল, এমন বিরোধিতা করতে শুরু করলো যে সেই আলোচনাটা স্থগিত হয়ে গেল। লোকসভার অধিবেশন স্থগিত করে দিতে বাধ্য হয়েছেন ওম বিড়লা, যিনি স্পিকার। আগামী কালকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা, সেদিকে অবশ্যই তিনি কি বলেন সেটা আপনাদের জানাবো। তবে যে অসভ্যতা, যে অভব্যতা, যে ইতরামি, যে নোংরামি, যে দুষ্কর্ম হয়েছিল গত 24 তারিখে, তারপর থেকে 25, 26 এবং 27 পর্যন্ত এই 4টে দিনে কি হলো, অত্যন্ত উৎসাহব্যঞ্জক, অত্যন্ত ভালো দিক কলকাতা পুলিশের ব্যবস্থা নিয়ে আজকের এই এপিসোডটা তৈরি করলাম। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। আর যদি মনে হয় যে আমরা ঠিক বলছি, আরো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার, একটু লাইক করে দেবেন, একটুখানি কমেন্ট করে জানাবেন, আর লাইক করার পরে দেখবেন হাইপ বাটন আছে, একটু হাইপ তুলে দেবেন, তাহলে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।